চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের ভয় ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, জামিন, সেল বদল, চিকিৎসা প্রতিটি ধাপের জন্য কারারক্ষীদের দিতে হয় ঘুষ। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে একের পর এক ডাকাতের হানা, বাদ যাচ্ছে না ব্যবসায়ী, পর্যটক, এমনকি মরদেহবাহী নৌকাও। পর্যটন খাতে নেতিবাচক প্রভাব। এবং প্রকল্প না থাকলেও এমপিকে দিয়ে উদ্বোধন করে জামালপুরে ৩ কিলোমিটার সড়কের ইট চুরি, চক্রের ১১ জন জেল হাজতে, বর্ষায় অনুপযোগী রাস্তায় ভোগান্তি। ২ বছর পরও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দী। উদ্ধার হয়নি লুটের ২৬টি আগ্নেয়াস্ত্র সহ ৬,০০০ রাউন্ডেরও বেশি গোলাবারুদ। পলাতক বন্দী, লুটের অস্ত্র আর গুলি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবেই দেখছেন স্থানীয়রা। পালানো বন্দীদের তাই দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। ২০২৪-এর গণ অভ্যুত্থানে সরকার পতনের আগে ১৯শে জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ৮২৬ জন বন্দীর সবাই। লুট হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮,০০০-এর বেশি গোলাবারুদ। আগুনে জ্বালিয়ে দেয়া হয় বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র। পলাতক বন্দীদের মধ্যে অনেকে আত্মসমর্পণ ও গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ১৬৬ জন। লুট করা অস্ত্রের মধ্যে ফেরত এসেছে ৪৩টি আর উদ্ধার করা হয়েছে ১৬টি। তবে এখনও হদিস নেই ২৬টি আগ্নেয়াস্ত্রের। লুট হওয়া অস্ত্রের অবাধ ব্যবহার ও পলাতক বন্দীদের সক্রিয়তা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। চরাঞ্চল আছে, ওইখানে আধিপত্যকে কেন্দ্র করে এই অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় তাহলে নরসিংদীর যে সাধারণ যে নাগরিক আছে আমরা, তারা কেউই নিরাপদ না। এগুলি দিয়া অনেক চুরি ডাকাতি, অনেক রাজধানী দেশে বাইরে গেছে, অপরাধী বেরিয়ে গেছে, তাদের চক্র মহল্লায় মহল্লায় বৃদ্ধি পাচ্ছে। সরকার সক্রিয় হলে এই অপরাধীদের দ্রুত ধরা সম্ভব। বাংলাদেশ পুলিশ অনেক দেশের চাইতে খুব তৎপর পুলিশ বাংলাদেশ পুলিশ। এদিকে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার তাগিদ জেল সুপারের। আর পুলিশের দাবি, লুট করা অস্ত্র, গোলাবারুদ সহ পলাতক বন্দীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র লুট হয়েছিল ৮৫টি অস্ত্রের মধ্যে আমাদের কারাগারে আমরা ফেরত পেয়েছি ৪৩টি। পুলিশের কাছে রয়েছে কিছু আলামত হিসেবে কিছু অস্ত্র রয়েছে, বাদ বাকি আরো ২৭টি অস্ত্র এখন উদ্ধার হয়নি। আমরা ৬৯টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এখন ওপেন সিক্রেট। এমনকি জামিন পাওয়া বন্দীদের নতুন করে শোন অ্যারেস্টের হুমকি দিয়ে নতুন কৌশলে আদায় করা হচ্ছে অর্থ। আর এমন অভিযোগ উঠেছে খোদ কারারক্ষীদের বিরুদ্ধেই। অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তর পর্যন্ত। এছাড়া সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য অবৈধ আর্থিক লেনদেন হয় এই কারাগারে। তদন্তের পর অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মজিদ সরকার চুয়াডাঙ্গা কারাগার থেকে জামিন নিয়ে বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগে। ২,০০০, ৩,০০০ মনে করে। তবে হাইকোর্টের জামিন আদেশের পরও কারামুক্ত হতে তাকে গুনতে হয়েছে আরো ২০,০০০ টাকা, যা লেনদেন হয়েছে কারাগারের সুবেদার বাদশার এক স্বজনের ব্যক্তিগত বিকাশ নম্বরে। আমার ভাইরা যেদিন বেরোয় এই দিন আমাদের হুমকি ধামকি দিয়ে ওই টাকা ৫,০০০ আর ১৫,০০০, এই ২০,০০০ টাকা মোটা অঙ্কের টাকা নিয়েছে আমার কাছ থেকে। বিকাশে এইটা সম্ভব সুবিধার মেইল নাম্বার। একই কায়দায় কুষ্টিয়ায় এক বন্দী মামুনুর রশিদের কাছ থেকে ৭৬,০০০ টাকা আদায় করা হয়েছে। আর এসব অভিযোগ খোদ কারারক্ষী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। ৩ মে আমার জামিন হয়। জামিন হওয়ার পরে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হেলাল আমাকে বলে, মামুন ভাই, এভাবে তো আপনি বের হতে পারবেন না, আপনাকে বের হতে গেলে জেলার স্যার এবং সুপার স্যারকে ম্যানেজ করতে হবে। এছাড়া বন্দীদের সাথে দেখা করা, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক অবৈধ লেনদেন করা হয় কারাগারে, এমন অভিযোগ বন্দী ও স্বজনদের। আমার কাছ থেকে ৭৬,৫০০ টাকা নেয়। টাকা নেওয়ার পরে আমাকে বলে, তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তোমার কাকু বের হবে।
কেস টেবিলের ভয় দেয়কে বিভিন্ন কয়েদিদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া হয়। জামিনের পরও মুক্তির জন্য অর্থ বাণিজ্যের অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পর্যন্ত। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জেলা কারাগারের হেলাল নামের একজন কারারক্ষী, উনি নাকি তার কাছ থেকে ৭৬,৫০০ টাকা নিয়েছেন। কারা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। জেলা কারাগারে গড়ে বন্দী থাকে ৬০০ জন। প্রতিটি অনিয়মের ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনে বারবার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। কেউ হারিয়েছেন একমাত্র উপার্জনক্ষম বুকের মানিককে, কেউ হারিয়েছেন আজীবন সুখ দুঃখে পাশে থাকার জীবনসঙ্গীকে। হারানো সদস্যদের স্মৃতি আঁকড়ে এখন জীবন কাটছে দুঃসহ। প্রহর গুনছেন নির্মম হত্যাকাণ্ডের বিচারের। বৃষ্টি মাথায় নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি ফার্মের কবরস্থানে সমবেত একদল জাবি শিক্ষার্থী। জুলাই শহীদ শ্রাবণ গাজীর কবরে শ্রদ্ধা জানাতে এসছেন তারা। আছেন শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজীও। মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন শ্রাবণ। ছুটিতে দেশে এসে যোগ দেন অধিকার আদায়ের লড়াইয়ে। ৫ই আগস্ট জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয় এই তরুণের দেহ। এখন ছেলে স্মৃতি আঁকড়ে ধরেই কাটছে শ্রাবণের মা বাবার জীবন। তাকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল। তার শোক কখনো কাইটা উঠানো যায় না। এত কিছু বুঝাইলাম, এত কিছু করলাম, কিন্তু সন্তান আমার স্মৃতি হয়ে রইল। এদিকে ১৯ জুলাই রাজধানীর মানিকনগরে পুলিশের গুলিতে প্রাণ হারানো বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকার বাসিন্দা মিজানুর রহমানের পরিবার এখনও শোকে বিহ্বল। ছেলের কথা মনে পড়তেই ডুকরে কাঁদেন মা বাবা। ১০ বছর বয়সী মেয়ে পিঙ্কি আর ৬ বছরের ছেলে সাজিদুল এখনও বাবার ফেরার অপেক্ষায়। সন্তানেরা বারবার বলে আম্মু বাবা কই, বা আম্মু এটা করো, আম্মু এটা। আমি তো সব চাহিদা তাদের পূরণ করতেও পারি না, আর এমন কিছু করতেও পারি না যেটা তাদের বাবা করতো। জুলাইয়ের শহীদ বরগুনার ১০টি পরিবারের গল্প একই। প্রিয়জনের জন্য নীরবেই ফেলছেন চোখের জল। প্রহর গুনছেন নেই বিচারের। এইভাবে যেন আল্লাহ কাউরে করেন, আল্লাহ বিচারের অগ্রগতি নাই। জুলাই সনদ বাস্তবায়ন, সেটার দিকে সরকারের কোনো সদিচ্ছা আমি এখন পর্যন্ত পুরো শতভাগ দেখছি না। যাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ, তাদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি পরিবারগুলোর পাশে থাকবে নতুন সরকার, এমনটি প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। শ্রাবণ গাজীর নামে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি যে কোনো স্থাপনার নামকরণের দাবি জানাই, যাতে পরবর্তী প্রজন্ম তাদের এই নামগুলো দেখে তাদের ইতিহাস জানতে পারে। যেই সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা তো পাচ্ছি না, বরং তারা এখন মানবতার জীবন পার করছেন, সেটা খুবই দুঃখজনক। আমরা চাই সরকার তাদের জন্য কিছু একটা করুক। পাশাপাশি জুলাইয়ের প্রতিটি হত্যা ও অপরাধের বিচার নিশ্চিতেরও দাবি তাদের। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে দিন দিন বাড়ছে ডাকাতির ঘটনা। কয়েকদিনের ব্যবধানে গরু ব্যবসায়ী, হাঁস ব্যবসায়ী, পর্যটক, এমনকি মরদেহবাহী নৌকায়ও হামলা চালিয়েছে ডাকাতরা। আতঙ্কে হাওরবাসী। নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তাই কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। একসময় যে জনপদে ছিল শান্ত নদীপথ আর পর্যটনের আকর্ষণ, সেখানে এখন ডাকাত আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে কিশোরগঞ্জের করিমগঞ্জ, মিঠামইন ও ইটনায় একের পর এক নৌ ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাওরবাসী। গেল ৭ জুলাই রাতে করিমগঞ্জের নোয়াগাঁও স্নুইসগেট এলাকায় ১৫ দিন বয়সী শিশুর মরদেহবাহী নৌকায় হানা দেয় ডাকাত দল। স্বজনদের মানবিক আবেদনও তাদের মন গলাতে পারেনি। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও সোলার ব্যাটারি। বালিখোলা থেকে ১৫ মিনিট ছাড়ার পর ১৫ মিনিট পরেই আমাদেরকে একটা নৌকা আক্রমণ করছে। তখন কইতাছে লাস্ট তো পরে আগে তোরা কি আছে তোরা দে। তখন আমরা রাতে বাইরে রাখতে এই জিনিসগুলি রাতের দিকে এ ঘটনার পরদিন মিঠামইনে গরু ব্যবসায়ীদের মারধর করে ছিনিয়ে নেওয়া হয় ৪.৫ লাখ টাকা। একই দিন সন্ধ্যায় ইটনায় হাঁস ব্যবসায়ীদের নৌকাতেও লুটপাট চালায় ডাকাত দল। আমরা মারপিট করছি, মারপিট করে টাকা আসিন সাথে 4.5 লক্ষ টাকা দিয়ে আমার প্রতিদান ওর সাথে কাটতে
নিচে গা। এর আগেও পর্যটকবাহী ট্রলারে হামলা চালিয়ে প্রায় 40 লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ওঠে। এসব ঘটনায় পর্যটন খাতে পড়েছে নেতিবাচক প্রভাব। অন্তত 5টার পরে নৌকা আর চালাতে পারি না, বন্ধ করে দিয়েছি ডাকাতের ডরে। একদিন পর পর 2 দিন পর পর ডাকাতি হচ্ছে, এগুলা কি আমরা পড়াশোনা দেখতেছে না? পড়াশোনা কিসের জন্য? নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর অনেকেই হাওরে যেতে চান না, তবে পুলিশের দাবি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্ল্যান করেছি, এই যে পর্যটকরা জন্য নিরাপদে এখান থেকে ভ্রমণ করে যেতে পারে। এই কন্ট্রোল রুমে আমাদের ইমার্জেন্সি ফোর্স থাকবে। হাওড়া অঞ্চলে ডাকাতি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। চুরি যারা করে, ডাকাতি যারা করে লিস্ট আছে, ও প্রিভিয়াস রেকর্ড দিয়ে তাদেরকে ধরে। আপনি অ্যাওয়ারনেস তৈরি করে, আপনি পান না, 3 দিন অভিযান করেন, ওই এলাকা ছেড়ে চলে যাবে, ডাকাতি তো দূরের কথা। হাওরের বাসিন্দারা বলছেন শুধু সামরিক টহল নয়, প্রয়োজন স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা। ডিবিসি নিউজ ডেস্ক। পানি বাড়ায় কুষ্টিয়ার 2টি উপজেলার নদী ভাঙন দেখা দিয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধের কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট এলাকায় দেখা দিয়েছে ধস। হুমকিতে কয়েকশো ঘরবাড়ি ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। পদ্মা ও গড়াই নদীতে পানি বাড়ায় এসব এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড 26 পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ভাঙন ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে 10,000 জিও ব্যাগ। নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী সাজ্জাদ হোসেন কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে। সাজ্জাদ, এই যে ভাঙন রোধে প্রশাসন যেসব ব্যবস্থা নিচ্ছে সেগুলো আসলে কতটা কাজে আসছে এবং ভাঙন রোধ হচ্ছে কিনা সত্যিকার অর্থে? আর একটা বিষয়, বাসিন্দারা সেখানে যারা থাকছেন তারা কি বলছেন? জি, আসলে শুভ্র, জানেন যে এখন আসলে জুলাই মাস চলছে, বর্ষার মৌসুম। তো কুষ্টিয়ায় আসলে 2টি নদী রয়েছে এখানে, পদ্মা এবং গড়াই, এবং এই মুহূর্তে জুলাইয়ের এই যে প্রায় আজকে মাঝামাঝি সময়ে এসে কিন্তু গড়াই এবং পদ্মা উভয় নদীতেই পানি বেড়েছে। এবং এই পানি বাড়ার ফলে বিশেষ করে কুষ্টিয়ার খোকসা এবং ভেড়ামারা উপজেলার 2টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। তবে আমরা এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে কুষ্টিয়ার যে খোকসার যে শহররক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধের প্রায় 30 মিটার অংশ কিন্তু ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর যেটা বলছিলেন যে কুষ্টিয়ার ভেড়ামারার যে ফয়জুল্লাপুরে সেখানেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে গত 2 দিন ধরে। সেখানেও বেশ কিছু বাড়িঘর এবং অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু হুমকির মধ্যে পড়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আসলে কি ব্যবস্থা নিচ্ছে এই ভাঙন রোধে। তারা যেমনটি জানিয়েছেন যে তারা এই মুহূর্তে আসলে 10,000 জিও ব্যাগ তারা রেডি করে রেখেছেন যাতে ভাঙন আসলে সেইভাবে ঠেকানো যায়, না বাড়ে। পাশাপাশি তারা আরও জিও ব্যাগের বাড়তি বরাদ্দের জন্য আবেদন করেছেন। আর পানি উন্নয়ন বোর্ড কিন্তু পদ্মা এবং গড়াইয়ের 26টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসাবে তারা আইডেন্টিফাই বা বিবেচিত করেছেন। এর মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার এবং দৌলতপুর উপজেলার 4টি পয়েন্টকে তারা বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। বর্ষা যদি বাড়ে, বৃষ্টির পরিমাণ যদি বাড়ে এবং ভারত থেকে উজান থেকে যে পানি আসে সেটার পরিমাণ যদি বাড়ে, সেক্ষেত্রে এসব পয়েন্টে ভাঙন দেখা দিতে পারে বলে তারা আগামভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং জিও ব্যাগের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে। শুভ্র। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। বৈরী আবহাওয়ায় পটুয়াখালীর বাজারে কমেছে মাছের সরবরাহ, বেড়েছে দাম। উত্তাল সাগরে ও নদীতে মাছ ধরায় বিঘ্ন ঘটায় পটুয়াখালীর বাজারে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মাছের সরবরাহ। বিশেষ করে সামুদ্রিক মাছ ও ইলিশের সরবরাহ সবচেয়ে কম। তবে পুকুর ঘেরের রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস, কই চাহিদা কিছুটা পূরণ করলেও তা পর্যাপ্ত নয়। ফলে মাছের দাম কেজি প্রতি বেড়েছে 150 টাকা পর্যন্ত। পটুয়াখালীর বাজারে মাছের সরবরাহের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে সেটি কিছু জানা গেছে কিনা? বিক্রেতারা কি বলছেন এবং দাম নিয়ে ভোক্তাদের অভিযোগের ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে নাকি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে পটুয়াখালী জেলা সহ বিভিন্ন উপকূলীয় এলাকাগুলোতে টানা বেশ কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং এই আবহাওয়ার কারণে সমুদ্রগামী যে সকল মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তারা কিন্তু সমুদ্রে যেতে পারছে না এবং এর কারণেই কিন্তু সমুদ্রের যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর আড়তে আসছে না এবং এই খুচরা বাজারগুলোতে কিন্তু আসছে না। এতে করে কিন্তু স্থানীয় বাজারগুলোতে সামুদ্রিক মাছের দাম বেড়ে গিয়েছে
হয়েছে এবং স্থানীয় মাছের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যদি আমরা বলে রাখি যে এই বৈরী আবহাওয়ার কারণে যে সকল এই পটুয়াখালীর যে সকল নদীগুলো রয়েছে সেই নদীগুলোতেও কিন্তু মাছ ধরতে জেলেরা যেতে পারছে না। এই বৈরী আবহাওয়ার ভিতরে বজ্রপাতের যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এর কারণেও কিন্তু নদীতে মাছ জেলেরা থাকছে না। তবে পটুয়াখালীর যে সকল স্থানীয় বাজারগুলো ঘুরে আমরা দেখেছি এখানে আসলে বাজারের স্থানীয় মাছের যেরকম চাহিদা রয়েছে এবং দাম বৃদ্ধি রয়েছে। সামুদ্রিক মাছ যতদিন না পর্যন্ত এখানে আসবে ততদিন পর্যন্ত এই দাম বিরাজ থাকবে এবং সাধারণ যে সকল ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে মাছের বাজারগুলোতে ঘুরে দেখছে যে এখানে পাঙ্গাস, রুই মাছ, তারপর যে তেলাপিয়া মাছ, স্থানীয় যে মাছগুলো রয়েছে সে মাছগুলোর কিন্তু চাহিদা রয়েছে এবং দামও বৃদ্ধি পেয়েছে। তবে কবে নাগাদ যে এই বৈরী আবহাওয়া ঠিক হবে সেটা কিন্তু তারা বলছে না এবং বৈরী আবহাওয়া ঠিক হওয়ার পরে তারা কিন্তু সমুদ্রে যাবে, তারপর মাছ শিকার করে নিয়ে এসে তারপর কিন্তু এখানের এই বাজারগুলো পরিস্থিতি ঠিক থাকবে। তবে আপনাদেরকে বলে রাখি যে সমুদ্রের এর কয়েকদিন আগেও কিন্তু নিখোঁজ হওয়ার ঘটনা রয়েছে এবং জেলেরা কিন্তু খুব হতাশ রয়েছে এই মাছ ধরার কিন্তু এই সময়টিতে এবং 58 দিনের যে অবরোধ রয়েছে সেই অবরোধ শেষে তারা কিন্তু এখানে কিন্তু এসেছেন। এই অবরোধে তারা কিন্তু মাছ শিকার করতে পারেনি এবং এই রকম যদি বিরাজ থাকে তাহলে মাছের বাজার কিন্তু অনেক ঊর্ধ্বমুখী থাকবে। পটুয়াখালীর হেতালিয়া বাদঘাট থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। একসময় সোনালী আঁশের জন্য বিখ্যাত ছিল রাজবাড়ী, কৃষকের মুখে ছিল হাসি, কিন্তু গত কয়েক বছরে অব্যাহত ক্ষতির কারণে জেলায় কমে যাচ্ছে পাটের আবাদ। উৎপাদন খরচ বেড়েছে, মিলছে না কাঙ্ক্ষিত দাম, ফলে এবছর লোকসানের সংখ্যায় জেলার হাজারো কৃষক। 4 বছরের ব্যবধানে রাজবাড়ীতে পাটের আবাদ কমেছে 1270 হেক্টর। এবছর লাভের আশায় পাটের আবাদ শুরু করেন জেলার কৃষক। তবে কয়েক মাসের কঠোর পরিশ্রম করে ভালো ফলনের আশা করলেও বাড়তি খরচে মাঠের সেই স্বপ্ন এখন ম্লান। কৃষকরা জানিয়েছেন শ্রমিকের মজুরি বৃদ্ধি, সেচ ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি যুক্ত হয়েছে পাট জাগ দেওয়ার সংকট। তেল পাওয়া যায় নাই, এই কারণে সেচের দাম নিচে বেশি, কৃষিনের দাম বেশি, সেই কারণে 2500 টাকা মন পাট বেচলে আমাদের কিছু থাকবে না। আমরা সামনের বার অন্য ফসল খাবো ধান, তার দিয়ে বাড়াতে হবে, পাটের দাম বাড়াতে হবে। বাড়তি এ খরচে বাজার দরে বিঘা প্রতি কৃষকের ক্ষতি 2 থেকে 3 হাজার টাকা। রাজবাড়ীর বিভিন্ন হাট বাজারে বর্তমানে প্রতিমন পাট বিক্রি হচ্ছে 3 থেকে 3.5 হাজার টাকা দরে। কাঁচা পাট রপ্তানি করতে না পারায় পাটের দাম আরো কমতে পারে বলছেন ব্যবসায়ীরা। হয়তো আমরা কিনতেছি, মিলে পাট দিচ্ছে, মিল পাট দেওয়ার পরে দেখলো যে মিলালা সঠিক মতো বিল দিচ্ছে না। রপ্তানি যদি বন্ধ হয়ে যায় বা রপ্তানি চালু হইলে আপনার চালু থাকলে দামটা ঠিক থাকবে, কিন্তু রপ্তানি বন্ধ হয়ে গেলে এটা দামটা কমে যাবে। কৃষি বিভাগ বলছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি করা না গেলে ক্ষতির মুখে পড়বেন জেলার কৃষকেরা। আমাদের পাটের বাজারটা তো আমাদের জানেন যে আমাদের দেশের যে কাঁচা পাট এটার ব্যবহার খুব কম, যদি রপ্তানি না হয় সেক্ষেত্রে আসলে আমাদের মনে হয় না বাজারটা ঘুরে দাঁড়াবে। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে পাটের আবাদ আগামী মৌসুমে আরও কমে যেতে পারে এমন আশঙ্কা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।